মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের কথাটা শুনুন প্লিজ, আমাদের কথাটা শুনুন আপনারা, আমাদের কথাটা শুনুন। দেখুন এরকম করবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আরে ও লেগে যাবে, আপনারা বুঝছেন না কেন? বাবা, এত লোকজনের মাঝে আমি কি কথা বলবো? এই বুদ্ধি দিয়ে আমি না পারবো না গো। পারবি ঠিক পারবি। শোন, কি বলতে হবে আমি মনে করি, ওখানে গিয়ে বলবি যে ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আর কিছু শেখাতে হবে না তোমার। আমার সব মনে আছে, ওই কি সিঁদুর আর স্বামী। এরপর আর কিছু বললে, আর কিছু শেখালে আমি সব ভুলে ফেলবো। আচ্ছা ঠিক আছে, যাই হোক চল। কে পড়লো আমার পায়ে? ওঠো উঠুন। আপনি ঠিক আছে? কি শাকচুনা দিদি, তুমি? ধরো নাকি? হ্যাঁ, ঢুকতে দিচ্ছি না, দেব না। পুলিশের ভয় দেখাচ্ছে মানে? মেঘা দিদি, তুমি ওদেরকে পুলিশের ভয় দেখিয়েছো? মেঘা দিদি, তোমার সব জায়গায় কাজ করে না। আচ্ছা রাধা, তুমি এখানে কেন এসেছো? তুমি প্লিজ এখান থেকে যাও এখন। আমাদের জীবনটা নষ্ট হয়ে গেল। আমরা ঢুকতে দিচ্ছি না, দেব না। শুনুন, আমাদের দিচ্ছি না, দেব না। আমি সবাইকে এই অবস্থায় রেখে এরকম কি করে যাবো? দেখছো না সবাই কান্নাকাটি করছে। আমি ওদের কান্না না থামিয়ে এখান থেকে কোথাও যাবো না। এই মেয়েটাকে ছাড়বো না আমরা। রাধা, কিছু কর প্লিজ। এই কোম্পানি আদির প্রাণ, আর এরা সবাই আদিত্যর দায়িত্বে পড়ে। এটা কিন্তু ভুলে যাস না যে আদির সিঁদুর তোর মাথায়। প্লিজ কিছু কর, যা। রাধা, তুমি কোথায় যাচ্ছ? দাদা, এরপর কিন্তু আরো বিপদ পারবে, যেখানে আমরা পারলে না তুমি পারবে। দেখুন, আপনারা শান্ত হন। না, আপনাকে ঢুকতে দেওয়া হবে না, কারণ আছে। আমরা ঢুকতে দেবো না আপনাকে। কথাটা শুনুন। কেন যেতে দেবে না? কেন আমায় কেন যেতে দেবে না? আমায় কেন করছো তোমরা এরকম, বলো তো? ও কাকি, দাদা, সেদিনই তো তোমরা আমাকে বরণ করে তুললে গো। সেদিন তো আমাকে বাড়ি নিয়ে গেলে, তাহলে আজ এরকম কেন করছো আমার সাথে? এইভাবে আমাকে দূর করে তাড়িয়ে দিচ্ছ কেন? যেতে দাও না গো, যেতে দাও। যা রাধা, যা। রাধা যেও না। রাধা, কাকা, মাইকটা দাও না। আদিত্য সেন ছাড়া আমরা কারুর কথা শুনবো না, কাউকে কথা বলতে দেবো না আমরা। কথাটা শুনুন, এরকম করবেন না আপনারা। যা রাধা, যা। কিন্তু ও তো শুনলই না, কি বলবে? পারবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি আমার স্বামী, যিনি এখন হাসপাতালে ভর্তি আছেন, জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমি ওনার স্ত্রী, আমি আদিত্য সেনের স্ত্রী রাধা, যাকে তোমরা আপন করে এই কয়েকদিন আগে বরণ করে তুলেছিলে। আমাকে ভাত কাপড়ের ব্যবস্থা করে দিয়েছিলে। মনে আছে তোমাদের? কি হলো বলো, কেউ মনে আছে তোমাদের? আমার মনে আছে, আমি কিছু ভুলিনি। কারণ তোমাদের ছেলে আদিত্য সেন, তোমাদের বন্ধু, তার হাত দিয়ে তোমরা আমাকে ভাত কাপড় তুলে দিয়েছিলে। আমি তো তোমাদেরই বৌমা। শোনো, আমি গরিবের মেয়ে, গরিবের বাড়িতে বড় হয়েছি আমি।
তাই ভাত কাপড়ের মর্ম কি সেটা আমি খুব ভালো করে জানি। তাই যতদিন উনি আছেন, যাই হয়ে যাক না কেন, তোমাদের কাছ থেকে ভাত কাপড় কেউ কেড়ে নেবে না। উনি এখনো বেঁচে আছেন, আর উনি বেঁচে থাকবেন, কারণ সবাই বলে এই সিঁথির সিঁদুরের জোর অনেক বেশি। দিদা, কাকি, কাকা, তো তোমরাই তো বলো 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 না তোমরা, এই সিঁথিতে যে সিঁদুর আছে সেটা উনি পরিয়ে দিয়েছেন আমায়, তাহলে আমি ওনার ক্ষতি কি করে হতে দিই বলো তো? আমি আদিত্য সেনের স্ত্রী, আর এখানে দাঁড়িয়ে থেকে আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, এই কারখানা এতদিন যেভাবে চলছিল, এই কারখানা এখনো সেইভাবেই চলবে। উনি তো হাসপাতালে, আর তোমরা তোমরা তো এখানে, এই কারখানা তো তোমাদের। উনি যখন সুস্থ হয়ে ফিরে আসবেন, ফিরে এসে দেখবেন, যখন তোমাদেরকে প্রশ্ন করবেন, এই তো আমি ছিলাম না, তোমরা চালাতে পারোনি, এই তো আমি ছিলাম না, তোমরা কি করেছো, তখন তোমরা কি উত্তর দেবে? কি বলবে বলো? কি হলো বলো, কি উত্তর দেবে ওনাকে? ওই গোমরা মুখো হিরো বাবুকে আমরা দেখিয়ে দেব, আমরা দেখিয়ে দেব যে আমরা পারি, আমরাও হিরো হতে পারি। আমরা কি দেখিয়ে দিতে পারি না সেটা? কি হলো বলো, তোমরা পারবে তো? বলো, তোমরা এটা বলতে পারবে তো যে আমরা পারি? বলো, আমরা পারি না? জানো তো, ছোটবেলায় আমি আমার স্কুলে একটা গান শিখেছিলাম। সেই গানটা আমি তখনই গাই যখন আমার মনের কোনো কিছুতে জোর দরকার পড়ে, যখন আমার মনে হয় আমি কি এই জিনিসটা পারবো, আমি কি পারবো কি পারবো না, তখনই আমি এই গানটা গেয়ে নিই। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহ বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোটবেলাটা সেরকম ভাবে দুজনে একসাথে বড় হয়ে উঠতে পারিনি। আমাদের ছোটবেলায় দুজনেই খুব দুরন্ত ছিলাম, সেই জন্য আমি পড়াশোনার টাইমটুকু শুধু বাড়িতে, বাকিটা মামা বাড়িতেই আমি কাটাতাম। মানে এত মারামারি করতে যে দুজনকে আলাদা রাখতে হচ্ছে? মেয়েরা এত মারামারি করে? আমরা সব সময়, এমনকি আজকে এখানে এসো আমাদের মারামারি চলতেই থাকে। অঙ্কিতা দিদিগিরি করতো ছোটবেলায় খুব পরিমাণে, মানে আমি কোনো কথা বললে আমার কথা তো শুনতো না, ও যেটা বলবে সেটাই। আর আমি যেহেতু একটু দুরন্ত আমি ছিলাম, যার জন্য মার কাছে আমিই থাকতাম আর দিদার কাছে ও থাকতো। কিন্তু ক্লাস 11-এ ওঠার পর থেকে পড়াশোনার চাপ বাড়াতে আমি বাড়িতে এসে তারপরে কন্টিনিউ ওর সাথে বোনের যে মারপিটটা হয় সেটা তখন থেকে শুরু হয়, এখন যে স্ট্রংটা হয়েছে সেটা আরো পর থেকে শুরু হয়। যখন পরিচয় হলো তোমার সাথে, তুমি বললে যে এই মঞ্চে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে বোনের জন্য, কি হয়েছিল? পড়াশুনো করতে করতে আমি তখন সবে সেকেন্ডারি উঠি, তখন হঠাৎ করে একটা সম্বন্ধ, যেরকম মেয়েরা বড় হলে আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতনই একটা সম্বন্ধ আসে, তারা দেখতে আসে, পছন্দ করে। তার 3 দিনের মাথায় এসে বলছে পাকা কথা। বাড়িতে বড়রা কেউ ছিল না। বাড়ির কেউ ছিল না? মানে বাড়িতে কেউ ছিল না বলতে শুধু মা উপস্থিত ছিলেন, বা বাবা, মামারা বা জেঠুরা, কেউ বাড়িতে বড়রা ছেলেরা কেউ উপস্থিত ছিলেন না সেই টাইমে। আচ্ছা, তখন বাবাকে ফোন করা হয়েছিল, বাবা বলছে না এই মুহূর্তে এখন পাকা কথা, আমার পক্ষে মেয়েকে আরো পড়াশুনো কমপ্লিট করুক, গ্র্যাজুয়েশনটা করুক অন্তত পক্ষে, তারপরে আমি মেয়েকে বিয়ে দেবো, আমি তৈরি নয় বিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারা প্রথম থেকে খুব জোরাজোরি করতে শুরু করলো, এবং আর পাড়া প্রতিবেশী তো থাকেই যারা কথা বলার সুযোগ নিয়ে থাকে যে কেন বাড়ি বসে সম্বন্ধ দেখতে, তোর মেয়ে তো অতটাও সুন্দর দেখতে না, একটা ভালো ছেলে পেয়েছিস বিয়েটা দিয়ে দে। বৈশাখী ইন্দ্রাণী কত বছরের ডিফারেন্স? 6 বছরের দিদি। ছোটবেলাটা বোনকে তুমি বোধহয় কোলে করে মানুষ করেছো না? একদম একদম।
ওই হচ্ছে আমার প্রাণ। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আমার বাবা ছিলেন প্রাইভেট টিউটর, সায়েন্সের টিচার। আচ্ছা। আমার মাও ছাত্রছাত্রীদের পড়াতেন, তার সাথে মেশিন সেলাই করতেন। আমার মা বাবা সবসময় চাইতেন, আমাদের তো ছেলে নেই, আমার 2 মেয়ে আমার ছেলে, এরাই বড় হয়ে আমাদেরকে দেখবে। আমার মা বাবার এটা খুব স্বপ্ন ছিল। তো তখন থেকে আমি মনে মনে ভেবেছি যে আমাকে কিছু একটা করে আমাকে সাপোর্ট করতেই হবে। তারপর আমি যখন বিএসসি নিয়ে গ্রাজুয়েশন পাশ করি, ঈশ্বরের আশীর্বাদে, আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি সল্টলেক সুশ্রুত আই ফাউন্ডেশন প্রথম চাকরি পাই। দিদির জন্যই আমি দিদি আজ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে পেরেছি। বাবার একার পক্ষে তো সম্ভব ছিল না, সায়েন্সের খরচ, ইঞ্জিনিয়ারিং এর খরচ। দিদি আর বাবা দুজনে মিলে আমাকে বড় করেছে। আর আমার ছোট থেকে সব আবদার দিদির কাছে। আমি যদি কিছু কিনতে যাই তাও দিদি চয়েস করে দেবে, তবে কিনবো। একা কিছু কিনতে যাই না। মা বলে তুই কি একা কিছু পারিস না? বলি না, পারি না। সব কিছুতে দিদিই ভরসা। যা করবে, যা কিনবে, যেখানে যাবে, কোনো অনুষ্ঠান বাড়িতেও দিদি না গেলেও যাবে না। দিদি যদি তখন নিজের ক্যারিয়ার ভাবতো, চাকরি না করতো, আমি আজ এই জায়গায় আসতে পারতাম না। আমার স্বপ্ন মা বাবা দিদির মুখে হাসি ফোটানো, তাদেরকে ইকোনমিক্যালি স্টেবল দেওয়া। তারা যে কষ্ট করেছে, আমি চাই মা বাবা দিদিকে ভালো রাখতে ভবিষ্যতে। খুব ভালো। এই বন্ডিং যেন সব সময় থাকে। একদম। বৈশাখীর ওপরে অনেক দায়িত্ব, ইন্দ্রাণীর ওপরে অনেক দায়িত্ব, বাবা মাকে ভালো রাখবে। একদম দিদি, একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মা বেশি বকে কাকে? বোনকে। ছোটবেলায় একই স্কুলে পড়তাম, তো স্কুলে যা যা বদমাইশি করছে সেগুলো তো জেনে যাচ্ছে দিদি কি বদমাইশি হচ্ছে। আগে এসে মাকে বলে দেবে যে মা জানো তো বোন এগুলো করেছে, ব্যাস আমার সেদিনকে ভোলাই বাড়িতে। এই যে ছোটবেলার দুষ্টুমিগুলো, ঝগড়াঝাটিগুলো হলো, তারপরে মিলটা কিভাবে হলো, কবে থেকে? যত বড় হচ্ছি, ম্যাচুরিটি আসছে যত, তখন বুঝতে পারছি হ্যাঁ বোন থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার। ছোট থেকে বোন আর আমি, যেহেতু আমি গান করতাম, নাচ করতাম, দুজনের প্রোগ্রামও করতাম, একসাথে প্রোগ্রাম করতাম। খুব ভালো। মাঝখানে বাবা 2016-তে হার্ট অ্যাটাক হয়েছিল। আমি তো ইমোশনালি একদম হয়ে গেছিলাম, কারণ বাবা হচ্ছে মেন, ফ্যামিলির মেন। সে যদি এরকম অসুস্থ হয়ে যায় তো আমার টেনশন হচ্ছিল। সেই সময় বোন বলেছিল যে না তুই টেনশন করিস না, তুই বাইরেটা সামলা, আমি ঘরে সামলে নেবো সব। তো মায়ের সাথে ঘরটা পুরোটাই সামলাতো। দুজনে তখন বড় হয়েছো, একে অপরের কথা সব শেয়ার করা হয়? হ্যাঁ, ও শেয়ার করতো না আগে, আমি যা করি তাই আমি শেয়ার করে দিই। আমি শেয়ার করলেই মায়ের কাছে ট্রান্সফার হয়ে যাবে কথাটা। বন্দনা চন্দনা, 2 বোনের হোটেল, কি কি পাওয়া যায় তোমার হোটেলে? এক এক দিন এক এক রকমের মাছ থাকে, যত ভ্যারাইটিস, কাতলা, ভেটকি, পাবদা, তারপরে গুড়জালি, এগুলো সব থাকে। শুক্তো থাকে, মোচার ঘন্ট, তারপরে কুমড়ো ফুলের বড়া, বক ফুলের বড়া, মাছের ডিমের বড়া, কচুর শাক, মানে ভ্যারাইটিস। মোচা, থোড়, এগুলো তো এখন তো মানুষ সময়ের অভাবে কাটতে পারে না বলে বাড়িতে বানাতে পারে না, সেগুলোই। আর এগুলো বেশিরভাগই আমাদের সিলে বেটে রান্না হয়, আমি মশলা করে দিই, বোন ওগুলো ফাটাফাট রান্না করতে থাকে। চন্দনা তার মানে দারুণ ভালো রান্না করো? হ্যাঁ, প্রচন্ড, খুব ভালো রান্না করে, খুব ভালো। আর আপনি যদি বা কোনোদিন আসেন তো আমি খুব খুশি হব। প্লাস এখন আমাদের দোকানে যারা যারা আসছে একদম গাড়ি থেকে নামছে পুরো চোখ বন্ধ করে খাচ্ছে, বলে দিদি ফুটপাতের দোকানে এত ভালো। কটা অবধি খোলা রাখো দোকান? সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। খাবার মোটামুটি পেয়ে যাবেন আপনি 8:30টায়। যদি কেউ ঢুকে যায় যে দিদি আমি কিছু খাবো, তখন আমাদের সিদ্ধ ডাল, সিদ্ধ আলু দিয়েই আমাদের দোকানটা চালু হয়ে যায়। 8:30টার মধ্যে আমরা লোককে খেতে দিয়ে দিই। আমি যাকে না খেয়ে তো যাবে না। এখন বাবা খুশি তো? বাবা প্রচন্ড খুশি, মা খুশি যে আমার আজকে আসতে পারেনি, বাবা এসছে। এই যে 2 মেয়ে এইভাবে আপনার ব্যবসার হাল ধরবে, এইভাবে দোকানটা এগিয়ে নিয়ে যাবে, কখনো স্বপ্ন ভেবেছিলেন? কখনো ভাবতে পারিনি যে আমার মেয়েরা, আমার কান্না পেয়ে যাচ্ছে, আমি কি বলবো, ওরা যে সোনার মতো করে দিয়েছে একদম। আমি যদি মনে করছি যে আমার মতো সুখী আমি আর খুঁজে পাই না। আমি এত খুশি, আমার ছেলে নেই কিন্তু আমার মেয়েরা যাবে না, আমাকে এত খুশি করে রেখেছে। আমি আর আপনি মাঝে মাঝে দোকানে যান? আমি সব দিন যাই। খুব ভালো। আমি ক্যাশে বসে থাকি, পয়সা গুনে দিই, সবকিছু গুছিয়ে দিই। পয়সা কাটা এবং সমস্ত মাছ আমাদের আজকে ভ্যারাইটিস মাছ থাকে। আজকে 15 কেজি মতন মাছ আমাদের হয়। বাজার করে? বাজার সবাই মিলে করে, ম্যাক্সিমাম আমার হাজবেন্ড হচ্ছে মাছ বাজারটা করে নিয়েছি আমরা। আমার হাজবেন্ড সবজির বাজারটা করে।
সবাই মিলেমিশে করি। আর আমার বাবা শুধু মাছগুলোকে ভাজতে থাকে। রান্না করো সারাদিনে, বিক্রি হয়ে যায় সব? মা কালীর আশীর্বাদে কিচ্ছু আমাদের বেঁচে থাকে না, সমস্ত কিছু বিক্রি হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। সবাই না দি বলে ডাকে, মানে না দি, সবকিছুর আগে না, এটা করবি না, এটা যাবি না, না এটা করা উচিত না, কোনো জায়গায় নাচতে দিচ্ছে না। আমি এখানে লোক দেখবি, এখানে লোকে কি বলবে, আমাদের নাচই হচ্ছে না, আমি ওই নাচটা তো করতে দিই আমাদের। দুজনের অলরেডি একটা সেট পার্সোনালিটি তো সবাই পেয়ে গেছে, যে মানি খুব স্ট্রিক্ট, মানি সব কিছুতে না, মানি কিন্তু সহজে সব কিছু ইজিলি কিছু করে না, আর মা সেখানে খুব আউটগোয়িং, খুব মজা করতে ভালোবাসে, কিন্তু কখনো কখনো কিন্তু পার্সোনালিটি রিভার্সালও হয়ে যায়। ওর যেহেতু বিয়ের পরে নাচটা বন্ধ হয়ে যায়, বিয়ের ব্যাপারটা পরে, আচ্ছা বিয়ের আগেতে আসে। দুটো বোন যাদের বাড়িতে এরকম রয়েছে, সে ছেলে পিলে তো পাড়ায় একেবারে না। তো আমি দিদির ক্ষেত্রে একটু বলি, দিদি ভীষণ ভীতু। ফার্স্ট অফার করেছিল ওকে একটা লেটার, আমাদের বাড়ির ওপরে একজন থাকতেন, চিঠিটা এনে দিদির কাছে দিয়েছিল। দিদি ভাবতে পারো, দিদি কাঁদতে কাঁদতে, হাঁপুস নয় কাঁদতে কাঁদতে এসে মাকে দিয়ে দিয়েছে চিঠিটা। চিঠিটা দিয়ে বললো যে মা দেখো না আমাকে কেকটা কি দিয়েছে, একটু দেখো না। মা পড়ছে, প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি, তুমি কি একটু আমাকে সময় দেবে না। মা জোরে জোরে পড়ছে। দিদি কি মাকে দিদি কেন? আমার এইসব ভালো লাগে না, আমার এইসব একদম ভালো লাগে না। আচ্ছা এটা তো হলো, কিন্তু দেখো ও যখন সম্পর্কে আসলো, আমার অ্যারেঞ্জ ম্যারেজ, ও লাভ ম্যারেজ, আমি ওকে সবসময় সেভ করতাম। একদিন এরকম চিঠি, গোপনে চিঠি এসছে, এটা একটু করে পড়ছে এবং বইয়ের মধ্যে নিয়ে পড়ছে। এবার হঠাৎ মা ঢুকে পড়ে, কি হলো পড়ার আওয়াজ নেই কেন, হঠাৎ বইটা বন্ধ করে দিয়েছে। কি এটা খুলে দেখছে, ভেবেছে আমার সঙ্গে রিলেশন, ওর কিছু মাথায় আনতে পারছে না, ওটা মাথাতেই আনতে পারছে না। আমাকে কি বকা বকছে, আমি হাউমাউ করে অনেকক্ষণ ধরে কাঁদছি, কিছু বলতে পারছি না, বোনের ব্যাপারটা চেপে যেতে হবে। অনেকক্ষণ বকা খাওয়ার পর আমি তখন আস্তে আস্তে বলছি এটা আমি না, বোন। আশাতে ভয় পাচ্ছে আর কি, যদি বকা খাই আমি ভাবতাম এরা দেখতে ভালো, এখন আর মনে হচ্ছে না। তোমার কত সুন্দর মুখ, একটুখানি বয়স হয়েছে, এখন 21-22 হয়েছে। সবাই বলতো মা দুর্গা লক্ষ্মী সরস্বতী নিয়ে যাচ্ছে, আরে আরে নিজেদেরটা চালিয়ে দিল, আর পাশে গণেশটা কি করবে। ছোটবেলায় কিরকম ছিল দুই বোন? এক আত্মা এক প্রাণ। ও যদি স্কুলে যেত, স্কুলে তো টিফিন আমার আবার একটু গুছিয়ে টিফিন দিয়ে দেওয়ার একটা ছিল, ওটা আধা একটু একটু করে খেয়ে বোনের জন্য রেখে দিত। এসেই আগেই বোনকে কোলে নেবে, কোলে তো দিতে পারতো না যখন ও ছোট, কোলে নেবে এরকম কাঁখে করে টিফিন বক্সটা, আর বোনও চাইতো টিফিন বক্সটা কতক্ষণে নেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিৎকারটা শুনেই বুঝতে পেরেছি যে কলতলা কালচার মেহেন্দি মুখার্জির মা আমাদের বাড়িতে এসেছে। চলে এসছে যিনি সব সমস্যার মূলে। আমাকে কলতলার কালচার বলছে, আমরা কলতলার কালচার। তাছাড়া আর কি, আপনার ভাষা, আপনার চিৎকার, আপনার চলাফেরা, আপনার ব্যবহার, এই সব কিছু দেখে সত্যিই অবাক লাগে। এইভাবে উঁচু গলায় কথা বলছেন কেন? আপনার সমস্যাটা কি? প্রবলেমটা কোথায়? কি চাইছেন আপনি? প্রবলেমটা আমার নয়, প্রবলেমটা তোমাদের পরিবারের। প্রবলেমটা রাজনাথ মুখার্জির, আর তার সঙ্গে জুটেছে স্বয়ংভু আর জগদ্ধাত্রী, যে কিনা আমার জামাইয়ের এক্স।
এইরকম পরিবারে না আমি আমার মেয়ে রাখবো না। আমি ওর ডিভোর্স করিয়ে ছাড়বো। এরকম পরিবারে আমি আমার মেয়ে রাখবো না, রাখবো না, রাখবো না। আপনি আপনার মেয়েকে নিয়ে কোথায় যাবেন? হ্যাঁ, কোথায় যাবেন মেয়েকে নিয়ে? মেহেন্দিকে আমি এখান থেকে নিয়ে যাব। আমি মেহেন্দিকে আর একটা দিনও সংসার করতে দেব না। তার মানে আপনি নিজের হাতে নিজের মেয়ের ঘরটা ভাঙবেন? ঘর আর গড়ল কোথায়? তার আগেই তো অন্য কেউ ঢুকে বসে আছে। এই যে এই তৃতীয় চরিত্র। ভদ্রভাবে কথা বলুন, আপনি কিন্তু রুচি বহির্ভূত কথা বলছেন। চুপ করো তুমি। আমাকে তুমি রুচি শেখাতে আসবে না। বড়দি, বড়দি আপনি আমার মমকে অপমান করতে পারেন না। এই তুমি চুপ করো, তুমি একদম চুপ করো, একদম কোনো কথা বলবে না। আপনি কি চাইছেন? না আপনি কি করতে চাইছেন বলুন, কি চান আপনি? আমি চাইছি আমার মেয়ে তোমার মতন এই বাড়িতে রাজত্ব করুক। তুমি কে? কে তুমি? তোমার সঙ্গে একটা কোন সাহিত্যিকের বিয়ে হয়েছিল না? তো যাও না, যাও না সেখানে সংসার করো। এই সংসারে কেন নাক গলাচ্ছ কৌশিকী? আমার মেয়েকে সংসার করতে দাও, আমার মেয়েকে তার চেয়ারে বসতে দাও। মা, ও মা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো না। মা, মা প্লিজ চুপ করো তুমি। চুপ করে থাকার একটাও কথা বলবি না। শনি জুটেছে আমার কপালে। তোর মায়ের সঙ্গে সঙ্গে তুইও মরলি না। মরলি না কেন? তাহলে এতদিন ধরে এত যন্ত্রণা আমাকে ভোগ করতে হতো না। একটা কথা নয়, চল চল এক্ষুনি আমার সঙ্গে চল। আর কোনো লাগেজ গোছানোর দরকার নেই, আমি ড্রাইভার পাঠিয়ে দেবো। দয়া করে জামা কাপড় গুছিয়ে পাঠিয়ে দেবেন। চল। মা দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার মেয়েকে এই বাড়ির পুত্রবধূ হিসেবে রাখার জন্য আপনাকে কি কি দিতে হবে বলুন। হাঁকুন হাঁকুন, যত ইচ্ছা আপনার দর হাঁকুন, বলুন। আপাতত চাইছি ও ডিরেক্টরের চেয়ারে বসবে। ওর অনেক দিনের স্বাদ তোমার চেয়ারে বসবে। অফিসে তোমার চেয়ার, তোমার পজিশন ওকে দিয়ে দাও, সবটা দিয়ে দাও। অফিসে তোমাকে যেমন কৌশিকী ম্যাডাম করে, তেমনি আমার মেয়েকেও মেহেন্দি ম্যাডাম করবে। অর্থাৎ তোমার যা ক্ষমতা, অধিকার, সুবিধায় এই পরিবারে তুমি ভোগ করো, সেটা যেন আমার মেয়ে পায়। কোম্পানিতে এডিটর হবে আমার মেয়ে। তাহলেই আমি এই সম্পর্কটা রাখবো, তা না হলে সমস্ত সম্পর্ক চুকিয়ে এখান থেকে চলে যাও। মা, বড়দি 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 প্লিজ, আমি একজনকে কথা দিয়েছিলাম এই ভাঙা ঘরটা আমি জুড়ে দেবো, এই পরিবারটা আমি জুড়ে দেবো। আমাকে একটা সুযোগ দিন না বড়দি। আপনি পারেন এই পরিবারটাকে জুড়ে দিতে। আজকে আমার বোন যদি এখান থেকে চলে যায়, ওকে সারা জীবন এই দায়টা নিয়ে বাঁচতে হবে। আমি পারবো না বর্তি, আমি পারবো না। প্লিজ প্লিজ, ও যেটুকু চাইছে ওকে দিয়ে দিন না। যেটুকু চাইছে? যেটুকু চাইছে? কি বলছো কি তুমি?
ও তো সবটা চাইছে। হ্যাঁ, ও অত্যন্ত লোভী একটা মেয়ে। আমার মেয়েকে অপমান করবেন না। এটা লোভ নয়, এটা অধিকার। হ্যাঁ, অধিকার। নিকুচি করেছে এই সম্পত্তি। আমাদের বাড়িতে কিছু কম আছে নাকি? চল। দাঁড়ান। মুখার্জি পরিবারের দরজা থেকে ভিক্ষে চেয়ে কেউ কোনোদিনও ফিরে যায় না। হাত যখন একবার পেতেছেন তখন ঠিক পেয়ে যাবেন, ঠিক পেয়ে যাবেন। সব? সব। আর ওই চেয়ারটা, ওই চেয়ারটাতে বসার আমার অনেক দিনের স্বাদ, বড় লোভ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রেমার সাথে তো তোর বিয়েটা পাকা হয়ে গেছে। পাত্রীপক্ষদের কথা দিয়ে দিয়েছে, ওরা খুব শিগগিরই বিদেশ থেকে ফিরছে। আমি বিয়ে করব না। বিয়ে করবে না তো কি ওই ডিএস কলোনিতে বসে তানসেন হবে তুমি? তানসেন হলো সর্বজন শ্রদ্ধেয় শিল্পী। সম্মান দিয়ে কথা বলো। রেহান, ভুলে যেও না যে তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি ভুলিনি। অনেকদিন আগে তুমি ভুলে গেছো তুমি তোমার ছেলের সাথে কথা বলছো। ড্যাডি, ড্যাডি, তোমার এই ড্যাডির আড়ালে আমি আমার বাবাকে মিস করি। খুঁজে পাই না বাবাকে, আমি একদম খুঁজে পাই না। তুমি ড্যাডি হয়ে গেছো, মস্ত রকম ভাবে আমার কাছে তুমি ড্যাডি হয়ে গেছো। একটা দূরত্ব তৈরি হয়ে গেছে বাবা, আর যেটা সারা জীবনেও মিটবে না, সারা জীবনেও না। রেমা, রেমা। হ্যাঁ, কি? আমি তোমাকে রিকোয়েস্ট করছি একটা ভালো ছেলে থেকে বিয়ে করো না। আমি তোমার জীবনে আসছি না। তুমি আমার বর হবে, বাজি রইল তোমার সাথে। জীবনে হবে না, জীবনে না। প্রেম করছিস নাকি? তা কার সাথে করছিস? যোগমায়া, যোগমায়া, যোগমায়া। চোখে পড়েছে কি? আর তাকেই ভাবছি জীবন সঙ্গিনী রূপে বেছে নেব। দাঁড়া, একটা কথা মাথায় রাখিস, রেমা ছেড়ে যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, তাহলে সেই মেয়ের লাশ পড়ে যাবে। কথাটা মাথায় রাখিস রেহান। রিমার বাবাকে আমরা কথা দিয়েছি, ভুলে অন্য মেয়ের দিকে তাকাস না। তাছাড়া রেমা আবার খুবই পজেসিভ তোকে নিয়ে। তোদের এই বড়লোকদের হুমকি না আমার পোষায় না। যাকে পারিস পাঠিয়ে দিস, বড় করতে পারিস, এমন মার মারবো না হাড় গোড় ভেঙে দেব।
তুই হয়তো আমাকে চিনিস না, স্ট্রিট ফাইটটা না রেহান খুব ভালোই পারে। বুঝতে পেরেছিস? তুই 5টাকে এনি ডে পাঠিয়ে দিস। গুড বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রেম করছিস নাকি? তা কার সাথে করছিস? চোখে পড়েছে কি? আর তাকেই ভাবছি জীবন সঙ্গিনী রূপে বেছে নাও। চোখে পড়েছে কি? আর তাকেই ভাবছি জীবন সঙ্গিনী রূপে বেছে নাও। বাবা, যোগমায়া কি তুই আমার বৃষ্টিতে ভিজেছিস? এ নাও, তুমি ওষুধটা খেয়ে নাও। না, আমি ওষুধ খাবো না। আমি তোকে মস্ত অফিসার দেখতে চেয়েছি। আমাদের মতন গরিব দুঃখীদের তুই হচ্ছিস প্রতিনিধি রে মা। তুই মস্ত বড় চাকরি করবি রে মা, তোর স্বপ্ন। আর তুই কিনা এখন ওই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, তুই রিক্সা চালাচ্ছিস। আমার মেয়ে রিক্সা চালাবে, এইটা তার ভবিষ্যৎ? কেন বাবা, মেয়েরা যদি প্লেন চালাতে পারে, মেয়েরা যদি পার্সোনাল গাড়ি চালাতে পারে, মেয়েরা যদি ট্যাক্সি চালাতে পারে, সব চালাতে পারে, তাহলে আমি রিক্সা চালালে অসুবিধা কি? আর তাছাড়া আমি তো বাবার কাজই করছি, আমি তো তোমার মেয়ে। ছেলে মেয়ের মধ্যে ফারাক করো না বাবা। তুমি যতদিন না সুস্থ হয়ে রিক্সা চালাতে পারছো ততদিন অবধি আমি ঠিক রিক্সা চালিয়ে নেব। তুমি চিন্তা করো না বাবা। তুই কতদিক সামলাবি মা? ওদিকে রাজেশ্বর চ্যাটার্জির লোকজন হুমকি দিয়ে যাচ্ছে দুবেলা, আর তুই সংসার সামলাচ্ছিস। তোর পড়াশোনার কি হবে? তোর স্বপ্নের কি হবে রে মা? তোর যে কি সব পরীক্ষা নাকি আছে, ওই আইএস নাকি, তুই যে কি হবি বললি, আইএস, সেসব কি করে হবে মা? হবে বাবা, সফল আমি হবই। আমার দ্বিতীয় কোনো পথ নেই বাবা। সফল আমি হবই, হতেই হবে আমাকে সফল। স্বপ্ন দেখতে জানলেই হয় না বাবা, স্বপ্ন পূরণ করতে জানতে হয়। আমি পারবো বাবা, আমি পারবো। নাও তো, তুমি ওষুধটা খাও। নাও না দিদি। দিদি, কি বাইরের থানা থেকে কেউ একজন এসেছেন, আর ওনার সাথে আর একজন লোক। থানা থেকে লোক এসেছে? থানা থেকে লোক এসেছে? দাঁড়া, আমি দেখছি। না বাবা, তুমি চুপচাপ শো, আমি দেখছি। না দাঁড়া, থানা থেকে লোক এসেছে, আমি ঠিক সামনে নেবো, তুমি চিন্তা করো না। বোন, তুই আয় আমার সাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সাথে আমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো কথাই নেই। হ্যাঁ আমি জানি, কিন্তু আমার দিক থেকে দুটো কথা বলার ছিল। বলো, কি বলবে? আমি শুনছি। আমি মায়ের সামনেই কথাগুলো বলতে চাই। মা, বলো না, শুনছি তো। দেখো শিমুল, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার আর কোনো রকম কোনো আশা নেই। এই যে স্কুলের চাকরিটা, এটাও তো দিনের পর দিন এইভাবে উইদাউট পে, মানে কোনো লাভ হচ্ছে না তো।
দেখো, এই প্রস্তাব তো তুমি আমায় আগেও দিয়েছো, আমি গ্রাহ্য করিনি, তাই নতুন করে এই কথাটা বলার আর কোনো মানে নেই। আমি নিজের স্বার্থে বলছি শিমুল, নিজের স্বার্থে বলছি। দেখো, আমার এই চাকরিটা তুমি যদি করো তাহলে সেটা কি করে সম্ভব? এখন কি আমার সাথে তোমার কোনো সম্পর্ক আছে যে তোমার চাকরি আমি করতে যাব? কেন এই কথাগুলো বলছো বলো তো? শিমুল, শুধুমাত্র কয়েকটা দিনের জন্য যদি আমাদের বিয়েটা রিনিউ করে নেওয়া যায় তাহলে না, আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে আবার ডিভোর্স দেব। দরকার হলে সই আমি এখনই করে রাখছি শিমুল, তুমি শুধু পরে ডেটটা বসিয়ে নিও। কি জানবো মা, একবার ভেবে দেখো যে আজকালকার দিনে মানুষ তো একটা চাকরি পর্যন্ত পায় না, তাই না? সেখানে আমার ছেলেটার চাকরিটা এইভাবে চলে যাবে, কেউ তার দাবিদার থাকতে পারবে না। এই কথাগুলো তুমি তোমার ছোট ছেলেকে কেন বলছো না? অসম্ভব। চাকরি যদি চলেও যায়, যদি কেউ সেটা নেওয়ার নাও থাকে, আমি পলাশের কথা কোনোদিন বলবো না। বাবা, দুই ভাই তো মানিক জোর ছিলে, গলায় গলায় ভাবছিল, হঠাৎ কি এমন হলো যে এই কথাটা বলছো? অনেক কিছু ঘটে গেছে শিব, অনেক কিছু ঘটে গেছে। আমার জীবনটা আর আগের মতো নেই, বিশ্বাস করো। হ্যাঁ, হয়তো সেই চেঞ্জগুলো অনেকের কাছেই খুব সাধারণ, হয়তো চোখে পড়বে না। একটা মানুষ সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করতে শুরু করেছে। আর শিমুল, যখন আমার জীবনটা ঠিক থেমে যাওয়ার মুহূর্তে এসে দাঁড়িয়েছে, তখন আমি সব সময় এই সমস্ত কথা কেন বলিস বল দেখি? সব সময় আমার সামনে এই কথাগুলো বলতে থাকে, ভালো লাগে না, আমার ভালো লাগে না একদম। কি কথা? মেনে নাও মা, সত্যিটাকে মেনে নাও। দেখো, তুমি মনে মনে ভাবো যে তোমার ছেলে অনেক অন্যায় করেছে, অনেক অবিচার করেছে, এখন তার শাস্তি পাচ্ছে। এইভাবে ভাবো, দেখবে তোমার কষ্টটা অনেক কমবে, অনেক শান্তি পাবে তুমি। শুধু তুমি তোমার বৌমাকে রাজি করাও মা, ও যেন এই চাকরিটা করে। এই চাকরিটা করলে না, ও অনেক সাহায্য করতে পারবে, তোমাকে অনেক হেল্প করতে পারবে মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুল, আজ পর্যন্ত তুমি নিজের জন্য কোনো কিছু চাওনি, কোনোদিনই চাওনি, কিন্তু তোমার নিজের তো কিছু প্রাপ্য রয়েছে। ইনফ্যাক্ট এই বাড়ির একটা অংশও তো তোমার প্রাপ্য। তুমি নিজে মুখে চাওনি, কোনোদিন চাইবেও না। সেটা নিয়ে তুমি কখনো কিছু ভেবে দেখেছো? দেখো শিমুল, সেটাও কিন্তু আইন, সেটাও নিয়ম। যে মানুষটার সাথে সমস্ত সম্পর্ক ঘুচে গেছে, তার কাছ থেকে আমি আর কিছু চাই না। আমার সত্যি কিছু চাওয়ার নেই। এই বাড়ি থেকে আমি কিছু পাই, এই বাড়ি থেকে আমার কিছু প্রাপ্তি হোক, এই বিষয়ে আমার কোনো মনও নেই। আশা করি এই কদিনে তোমরা এসব বুঝেই গেছো, তাই কেন এই কথাগুলো বলছো বলো তো? না না শিমুল, আমি এটা নিয়ে তোমার সঙ্গে কোনো রকম কোনো কথা বলছি না। মানে আমি যেটা বলতে চাইছি, আমি একটা রিকোয়েস্ট তোমার কাছে করতে চাইছি। দেখো, আমার জীবনের তো কোনো নিশ্চয়তা নেই, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। কে বলেছে তোমাকে? ডাক্তার? একটা মানুষ অক্ষম হয়ে কতদিন বেঁচে থাকতে পারে শিমুল? দেখো, ডাক্তারবাবু তো নিজে মুখে আমাকে সবটা বলেছেন, তুমিও জানো পুরো সত্যিটা। হয়তো সেটা তুমি মেনে নিতে পারছো না, সেই জন্যই কথাগুলো বলছো, কিন্তু মেনে তো নিতে হবে শিমুল। আমি মেনে নিয়েছি। জীবন মৃত্যুর মাঝখানের পথটা দিয়ে চলতে চলতে আমি এটা বুঝতে পেরেছি শিমুল।
আমি তাদেরকে দেখতে পেয়েছি, সেই সব মানুষগুলোকে যারা আমার জন্য একটা সময় ভেবেছে, সেই সব মানুষগুলোকে যাদেরকে আমি ঠকিয়ে গেছি দিনের পর দিন। সারা জীবনে তোমাকে কিছু দিয়ে যেতে পারিনি সীমা। আমি মরবার আগে আমার মনে এই শান্তিটা থাকবে যে আমি তোমার জন্য কিছুটা হলেও করে যেতে পেরেছি। তোমাকে আমি অনাথ করে রেখে দিয়ে যাইনি। আমি অনাথ হই বা না হই তাতে তোমার কি? তোমার কি সে কি যায় আসে? দেখো, তোমার সঙ্গে তো আমার সমস্ত সম্পর্ক ঘুচে গেছে, তাই তোমার করাতে না আমার সত্যি কিছু যায় আসে না। তোমার করাতে আমার কাছে কোনো কিছুরই কোনো দাম নেই। আমি জানি কোনো দাম নেই, ডেফিনেটলি কোনো দাম নেই, কিন্তু তুমি বিশ্বাস করবে কিনা জানি না শিমুল, আমি কিন্তু এখন প্রতি মুহূর্তে তোমার কথাই ভাবি। একটা খাতার সই যেমন দুটো মানুষের সম্পর্ক জুড়ে দিতে পারে না, ঠিক সেরকম একটা সই কিন্তু দুটো মানুষের সম্পর্ককে ভেঙেও দিতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি নিজের মতো করে গুছিয়ে এখানে রান্না করো, কেমন? শঙ্করদা শোনো, বলছি দিদি যা যা লাগবে দিদিকে সেসব দাও, দিয়ে সাহায্য করো, বুঝলে? দিদি আলুর দম রান্না করো। ঠিক আছে। আগের বারের মতো আলুর দম রাঁধলে তো চলবে না, তাহলে তো সন্দেহ করবে। অন্যরকম কিছু করতে হবে, যেটা খেতেও ভালো হবে, আবার একদম অন্য রকমের স্বাদও হবে। কিন্তু কি রাধি, কিভাবে রান্না করবো? ও বাবা, আমার তো পরোটা ভাজা হয়ে গেল। তোমার হয়েছে? লোকজন তো বসে আছে। হ্যাঁ, এই হয়েই এসেছে, আর একটুখানি বাকি আছে। দাঁড়া, এটা দিদি। এটা কি দিলে গো? এটা হচ্ছে কসৌরি মেথি, দইয়ের সঙ্গে মিশিয়ে এমন খুশবু ছড়ায় না, দেখিস আজ একবারে লোকে হাত চেটে পুটে খাবে। তিস্তা, অল ওকে? ঠিক আছে তো সব? তোমার টেনশন হচ্ছে? কি তিস্তা, টেনশন করছো নাকি তুমি? না না, টেনশন না, আসলে ভাবছিলাম যে কিভাবে বানাবো, মানে অন্যরকম কি করে বানানো যায়। আচ্ছা শঙ্করদা, বলছি আপনি আমাকে একটু দই, একটু গোটা গরম মশলা আর কাজু বাদাম দুধে ভিজিয়ে একটু বেটে দেবেন। শঙ্করদা, দিদি যা যা বলছে তাড়াতাড়ি দাও। হ্যাঁ আচ্ছা। দেখুন তো নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে তিস্তা। রোহিণী, হাঁকো। ওয়াও, দারুণ হয়েছে। সত্যি তিস্তা, কি ভালো বানিয়েছ আলুর দম, খুব ভালো হয়েছে গো। মা শোনো, শি সো এলিগেন্ট না, এন্ড ইয়েট সো ঘরোয়া। দেখো কি সুন্দর করে গুছিয়ে রান্না করেছে। আমার প্রথম দিন থেকে তিস্তাকে এত ভালো লেগেছে না। আমাদের রনির পাশে ওই কি ভালো মানাবে বলতো। ওই শ্যামলী আর কদিন ভালোই ভালোই বিদায় হলেই
আমি তিস্তার পিসেমশাই পিসিমার সাথে কথা বলবো। দেখেছো মহেশ্বর, ম্যাডাম অব্দি কেমন তিস্তা তিস্তা করছেন? কি আছে তিস্তার মধ্যে যা শ্যামলীর মধ্যে নেই? শ্যামলী না থাকলে এই তিস্তা হতো? আমার ভালো লাগে না মহেশ্বর, সবাই মিলে খালি তিস্তা তিস্তা আর তিস্তা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই না সবাই একটু একটু করে টেস্ট করে দেখো কেমন রান্না করেছে তিস্তা। আমি কিন্তু খেয়ে দেখেছি, দারুণ হয়েছে। খুব কষ্ট করে রান্না করেছে তিস্তা। খাও, খেয়ে দেখো আলুর দমটা। কি গো বলো কেমন হয়েছে আলুর দম? সত্যি ওকে দেখে বোঝা যায় না এত ভালো রান্না করে। বোঝো গোপাল বাবু, এদিকে শুনুন। হ্যাঁ হ্যাঁ, এই তো কি হলো? কি বলছি, কি আলুর দম খেয়ে গেস্টরা কি বললো? এই তো অনবদ্য রান্না করেছে তিস্তা, আমি তো নিজে খেয়ে দেখলাম। এই যে আপনি কথাটি বললেন সূর্যকান্ত বাবু, বোঝা গেল যে আপনি আগের আলুর দমটি খাননি। আরো ভালো ছিল। তিস্তা মা, কিছু মনে করো না, তোমাকে আমি ডাইরেক্টলি বলছি, তোমার আলুর দম ডেফিনেটলি ভালো হয়েছে, কিন্তু আগের তেমন মতন হয়নি। তবে মোদ্দা কথা হলো যে গেস্টদের সব রান্নাই খুব ভালো লেগেছে, আলুর দমও খুব ভালো লেগেছে, আর কোনো রান্না কম পড়েনি। আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই খেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আমি যাই আবার ওদিকটা দেখি। যাক, একবার অন্তত একবার শ্যামলী তিস্তাকে হারিয়ে দিল। এইবার স্যার শ্যামলীর দাম বুঝবেন। যবে থেকে তোমার সাথে দেখা হয়েছে তবে থেকেই বিপদের পর বিপদ আসছে, আর সব বিপদ থেকে তুমি রক্ষা করছো আমাদের। না না, এভাবে বলবেন না। বিপদের কথাই মনে পড়লো, সত্যি কিন্তু আপনাদের উপর বিপদ আসছিল। এইসব নিয়ে কিন্তু আপনাদের একটু সতর্ক হওয়া উচিত। মানে? হ্যাঁ, আপনি একটা অ্যাক্সিডেন্টের কথা বলেছিলেন, কোনো কথাই হলো না। কি হয়েছে? হে ভগবান, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হতে চলেছে। আমার মনে হয় কেউ আপনাদের ক্ষতি চাইছে। ক্ষতি চাইছে? তুমি কি করে জানলে তিস্তা? আসলে আমি যখন এখানে আসার জন্য বেরিয়েছিলাম তখন কিছু গুন্ডা আমাকে কিডন্যাপ করতে এসেছিল। কি? এবং তারা নিজের মুখে বলেওছে যে তাদেরকে ভাড়া করে পাঠানো হয়েছে যাতে আমি এখানে আসতে না পারি। এবার আপনারাই ভাবুন। এসব তুমি কি বলছো তিস্তা? কি সর্বনাশ! ভাগ্যিস তুমি পালাতে পেরেছিলে। হনি, তোর কে এমন শত্রু আছে যে এইসব মারাত্মক কাণ্ড ঘটাচ্ছে? ডান্সার নাকি আসতে পারবে না, ওরা জানে না যে আজকে ইভেন্ট, ওরা বলছে ওরা জানে কালকে ইভেন্ট। বাবা, একবার ভেবে দেখো, যবে থেকে আমি গ্রেট বেঙ্গল ক্যাটারের দায়িত্ব নিয়েছি তবে থেকে একটা না একটা ঘটনা ঘটেই চলেছে। তাহলে কি সত্যি কেউ চায় না যে আমি গ্রেট বেঙ্গল ক্যাটারের ভার নিই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, আরে মুখ ঢেকে আবার নতুন কি নাটক শুরু করেছো তুমি? শাড়িটা ঠিক না করতে পারলে আপনি আমার মুখ দেখবেন না বলেছিলেন না, তাই মুখটা ঢেকে রেখেছি। একবার এটা দেখুন তো শাশুড়ি আন্টি, ওই ছেঁড়া ফাটা কোনো দাগ দেখা যাচ্ছে কিনা। এখানটা ছিল না, এখানটা? হ্যাঁ, এটা কি করে আগের মতো হয়ে গেল? আমি এবার আঁচলটা সরাই, তারপর এক্সপ্লেন করি।
এটা কি করে সম্ভব হলো? আগে আপনি বলুন, আপনি আর রেগে নেই, এবার আমি শাশুড়ি আন্টি বলে ডাকি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা এটা কে করলো? বয়া। টেলারিং এর দোকানে যখন বললো ওরা কিছু করতে পারবে না, তখন আমি বয়াকে ফোন করি। তারপরে ও বাড়িতে চলে গেছিলাম। ওখানে গিয়ে বয়া, তোমার মনে আছে ছোটবেলায় একবার পার্কে খেলতে গিয়ে আমার সেই ফেভারিট মিকি মাউস আঁকা ফ্রকটা ছিঁড়ে গেছিল? আমি খুব কাঁদছিলাম। পরের দিন তুমি আমাকে এনে দেখালে যে একদম নতুনের মতো হয়ে গেছে, কোথাও ছেঁড়া ফাটা কোনো দাগ নেই। তোমার হাতের ম্যাজিকে যেন কোথাও ভ্যানিশ হয়ে গেছিল সব। এটা না শাশুড়ি আন্টির খুব ফেভারিট, জানো তো। উনিও খুব কাঁদছিলেন। তুমি এই শাড়িটাও ম্যাজিক করে ঠিক করে দাও না। চেষ্টা করে দেখতে পারি মা, কিন্তু এইরকম একটা কাপড় লাগবে তো। আলমারিতে তো অনেক কাপড় আছে, দেখো না ওর মধ্যে থেকে যদি হয়। দাঁড়া তো, খুঁজে দেখি একবার। দেখ তো মা, এই দুটোর মধ্যে কোনটা হবে দেখ তুমি। এই তো, এইটা দিয়ে হয়ে যাবে। পাপড়ির বিয়েতে তোমার বয়াকে আমি নিজে থেকে ফোন করে আসতে বলবো, আর তখনই আমি ওনাকে ধন্যবাদ জানাবো। শাশুড়ি আন্টি, আপনি না এটা যত্ন করে রেখে দিন নিজের কাছে, আমি প্রমিস করছি। আর কখনো এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি ইস্ত্রি করব না। এই শাড়িটা তো আলমারিতে তুলে রাখার জন্য বার করিনি, আর তোমাকে ইস্ত্রি করার জন্যও বলিনি। এই শাড়িটা বার করেছিলাম তোমাকে দেওয়ার জন্য। আমাকে? ওকে দিদি, তুমি তো এই শাড়িটা কাউকে হাতে দিতে দাও না, তুমি ওকে দেবে? এই লাল টুকটুকে শাড়িটা এখন মিলিকেই মানাবে। উফ বাবারে বাবা, আজকে এই শাড়ি নিয়ে কি দক্ষযজ্ঞ শুরু হয়েছিল বাড়িতে। ফালতু তোমার বয়াকেও খাটতে হলো। তুমি এই শাড়িটা তোমার কাছে যত্ন করে রেখে দিও, আর ইচ্ছে হলে পাপড়ির বিয়েতে পড়ো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিশোর বাবু, আরে আসুন 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 আসুন, ভেতরে আসুন আসুন। ধরো। না না, আমার লাগবে না। আরে ভালো খেতে, ধরো। মিলি, এদিকে শোনো, আপনিকে আগে রেডি করে তারপরে নিজে ঝটপট রেডি হয়ে চলে আসবে, দেরি করবে না, যাও। আমি এক্ষুনি আসছি শাশুড়ি আন্টি। এই দাঁড়াও, কি একটা ডাক শিখেছো বলো তো? শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি। কুটুম বাড়ির লোকজনের সামনে কিন্তু এই নামে একদম ডাকবে না আমাকে, বুঝতে পেরেছো? কিন্তু কিং শুক্রা এসে গেছে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো রেডি হও। শোন বাবুই, তোর বউকে বারণ করে দে, শাশুড়ি আন্টি বলে যেন বাইরের লোকজনের সামনে আমাকে একদম না ডাকে। এটা কি ডাক হলো বলতো? শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি, যেখানে যাই সেখানেই এই নাম ধরে ডাকে। কিন্তু আমি তাহলে কি বলে ডাকবো? শুধু শাশুড়ি, শুধু আন্টি, নাকি সিরিয়ালে যেরকম করে ডাকে শাশুড়ি মা, ওরকম? কেন শুধু মা বলে ডাকতে গায়ে ফসকা পড়ছে তোমার? শুধু মা বলে ডাকবে। কি বললেন? আরেকবার বলুন। এই আরেকবার বলুন মানে? হ্যাঁ, শুনতে পাও না? বাইরে লোকজন এসে গেছে, এখন এসব করার সময় নেই, যাও। কি বললেন? আরেকবার বলুন না, আরেকবার বলুন প্লিজ, বলুন। আর একবার, আর একবার বলুন, একবার। শোনো, এটাও কি রেকর্ড করে রাখবে নাকি? এই যে
গুজগুজ ফুসফুস করার সুযোগ পেলেই একেবারে হলো। বুঝি না বাপু, তোদের কি এমন কথা থাকে? কানে ঢুকিয়ে নাও কিন্তু কথাটা। বাইরের লোকজনের সামনে শাশুড়ি আন্টি বলে ডাকবে না একদম, এ আমি বলে দিলাম। শুধু মা বলে ডাকবে, বুঝতে পেরেছো? আর বাইরের লোক না থাকলে? মা গো মা, এই মেয়েকে নিয়ে যে আমি কি করব, তখনও মা বলেই ডাকবে। মা 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 মা, কতদিন মা বলে ডাকিনি। মা আমার এবার সারাক্ষণ শুধু মা মা বলে ডাকতে ইচ্ছে করছে। এবার থেকে সারা দিন রাত শুধু মা মা বলে ডাকবো। খুব ভালো লাগছে মা বলে ডাকতে। মা, কতদিন ডাকিনি এভাবে, কতদিন মা বলে ডাকিনি। মা মা। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। এবার কিন্তু সত্যি সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে। পাপড়িকে আগে রেডি করে তুমি ঝটপট রেডি হয়ে চলে এসো, কেমন? আমি এক্ষুনি আসছি। মা মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার ক্লাসে কাকে ঢুকতে দেবো আর কাকে ঢুকতে দেবো না, আই উইল ডিসাইড দ্যাট। তুমি বলার কে? স্যার, আমরা সবাই তো আসি আপনার ক্লাসে পড়তে, আপনার কাছে পড়াশোনা বুঝতে। আর আপনি যদি অকারণে আমার ক্লাসটা বন্ধ করে দেন তাহলে তো ক্ষতি আমারই হবে। আর আমার ক্ষতি হলে তো আমি কথা বলবো স্যার। আর শুধু তো তা নয় যে আপনি আমাদের পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, আমাদের ক্লাস বন্ধ করে দিয়েছেন। আপনি একই ব্যাপারে একই অভিযোগে একজনকে অ্যালাউ করছেন, আমাকে অ্যালাউ করছেন না কেন? এই ক্লাসে কি এমন কেউ নেই যে এই বিষয়ে কথা বলবে? এই একই জিনিস যদি তোদের ক্ষেত্রে ঘটতো, তোরা কি প্রতিবাদ করতিস না? স্যার, এটা কিন্তু আপনি স্রোতের সাথে অন্যায় করছেন। ওকে ক্লাসে অ্যালাউ করা কিন্তু আপনার উচিত ছিল স্যার। আমার পরিবারের কিছু সমস্যা চলছে, আমাকে অনেকগুলো টিউশন পড়িয়ে তারপর ক্লাসে আসতে হয়। সকাল 7টায় উঠে আমি টিউশন পড়াতে শুরু করি, তাই অনেকদিন লেট হয়ে যায়। আমি তো তাও চেষ্টা করি বাড়ি না গিয়ে ডাইরেক্ট ক্লাসে আসার, কিন্তু রোজ তো আর সম্ভব হয় না। রোজ তো আর বাইরে খাওয়ার টাকা পয়সা থাকে না স্যার। তাই আজ বাড়ি গেছিলাম ভাত খেতে, সেই ভাত খেতে গিয়েই দেরি হয়ে যায়। আমি সবসময় তাড়াতাড়ি আসার চেষ্টা করি। আজ এতগুলো কথা বলছি আপনাকে কারণ আপনার এই ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে চাই। এরপরেও যদি আপনি আমাকে অ্যালাউ না করেন তাহলে আমি আর রিকোয়েস্ট করব না। স্যার, কিছু মনে করবেন না, আমি আপনাকে আমার পরিবারের সমস্যার কথা জানাতে চাইনি, কিন্তু সৌরদীপের যেমন একটা কারণ আছে, আমারও একটা কারণ আছে, সেই জন্যই এই কথাগুলো বললাম। স্যার, ও অন্যান্য ক্লাসে কিন্তু সময় মতো আসে। আমি প্রত্যেকটা ক্লাসেই সময় মতো যাওয়ার চেষ্টা করি। এই নয় যে সার্থক স্যার ক্লাস পড়াচ্ছেন বলে আমি দেরি করে আসবো না। সার্থক স্যারের সাথে যে কোনো বিষয়ে আমার মতভেদ হতে পারে, কিন্তু ওনার পড়ানো নিয়ে তো আমার কোনো কথা বলার দৃষ্টতাই নেই। ওনার ক্লাস করব বলে তো আমি মুখিয়ে থাকি। স্যার, আমার এরকম লেট হয় না স্যার, আপনি চেক করে নিন, আমার রেকর্ডস দেখে নিন স্যার। আপনি তো নিজেই অ্যাটেন্ডেন্স দেন, আপনি দেখবেন আপনার ক্লাসে আমি আর কখনো এরকম করিনি। আর স্যার, এমনও তো নয় যে আমি রোল কলের পরে এসে আপনাকে বলছি, আমি তো রোল কলের মধ্যেই বলছি। এইটুকু কনসিডারেশন যদি আমি না পাই তাহলে স্যার আমাকে অনুমতি দিন, আমি এখান থেকেই আপনার পড়া শুনব। কাম ইন, গিয়ে বসো। থ্যাংক ইউ স্যার। আগের দিন আমি অ্যানাটমির ব্যাপার নিয়ে ডিসকাস করছিলাম, আজকে সেটা নিয়ে টেস্ট নেব। সো আর ইউ রেডি? ইয়েস স্যার। স্যার, আমি তো আগের দিন ক্লাসে ছিলাম না। থাকতে মানা করেছিলাম কি? না মানে আগের দিন আসলে সেদিন তুমি আমার সাথে ফাইট করে টায়ার্ড হয়ে গেছে, বাট যে লিখবে না সে তো এই ক্লাসে থাকবে না। বুঝেছি স্যার, আপনি আজ আমায় অ্যালাউ করবেন না বলেই ঠিক করেছেন, তাই এক্সকিউজগুলো খাড়া করছেন। ওকে স্যার, আমি বেরিয়ে যাচ্ছি। আপনার মঙ্গল হোক স্যার।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলু তর্ক করো না, বাবা এখন অসুস্থ, এটা তর্ক করার সময় নয়। তুমি তো দেখছি একদিনই বদলে যাচ্ছ। হ্যাঁ, এতে বদলানোর কি আছে? আমি তো খারাপ কিছু বলিনি। তুমি যদি ঠিক মতো বাবা টেক কেয়ার করতে না পারো, তোমার জন্য যদি এ বাড়ির কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে তো তোমাকে কথা শুনতেই হবে। তুমি তো অ্যাটলিস্ট আমাকে ডাকতে পারতে, সেটাও করোনি। সব দায় কি আমার? সব দায় কি আমার বলো? তোমার মাও তো ছিলেন, উনি তো বসে থাকতে পারতেন বাবার কাছে কিছুক্ষণ। আমি তো ছিলাম সকালটা। এই শোনো, এই এই সবে তোমার দিদি গেল। কই, তোমার দিদি থাকাকালীন তো আমাদেরকে এই সমস্ত কিছু ফেস করতে হয়নি। মা, আমার দিদি ভাই তো এখানে নার্স হয়ে এসেছিল, তার সঙ্গে নিশ্চয়ই আমার তুলনা টানা হবে না। তাছাড়া মা, শুধুমাত্র আপনি তো নন, আপনার মেয়েও তো আছে। মানে আমি এখন সবকিছু ছেড়ে দিয়ে বাবার কাছে বসে থাকবো নাকি? বাহ, কারোর বাবার কাছে বসে থাকার সময় নেই, বসে থাকার সময় শুধুমাত্র আমার আছে। হ্যাঁ, কারণ তোমার কোনো কাজ নেই নীলু। আর তাছাড়া তোমায় তো বাইরে গিয়ে টাকা রোজগার করে নিয়ে আসতে হয় না। তো তুমি সারাক্ষণ কি করবে? বাড়িতে বসে সারাক্ষণ সূর্যের মুখের কাছে বসে থাকবে, এটাই তোমার কাজ। শুনলে তো কি বললো? তাও তুমি চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না। আমার বলার মুখটা তো তুমিই নষ্ট করে দিয়েছো। তুমি যদি ঠিকঠাক মতো বাবার দেখাশোনা করতে, তুমি যদি বাবাকে সুস্থ করে তুলতে, তাহলে তোমার হয়ে আমি সবার সাথে ফাইট করতাম। কিন্তু সেটা তো তুমি করোনি। আজকে তোমার দিদি এ বাড়ি থেকে গেল, আর আজকেই এরকম একটা ঘটনা ঘটলো। তোমার ওই দিদির কাছেও এখন আমাকে ছোট হতে হবে। কি না কি ভাববে ও এখন? মানে এই জগতে আমার দিদি ছাড়া আর কোনো নার্স নেই? আছে, আছে নার্স। তখন তাহলে তুমি খোঁজ করো, খোঁজ করে নিয়ে আসো। তোমার দ্বারা তো কিচ্ছু হয় না। মা, সব দায়িত্ব আমার কেন? সব কাজ আমার উপরে কেন? এই বাড়িতে তো আরো অনেক লোকজন আছে। নীলু ঠিক আছে। এই মুহূর্তে নতুন নার্স খুঁজে তার অ্যাভেলেবিলিটি চেক করে বাবার কাছে প্লেস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমার কাছে এই মুহূর্তে কোনো উপায়ও নেই। আমাকে রাইকেই ডেকে নিয়ে আসতে হবে। খবরদার, তুমি দিদি ভাইকে আনতে যেতে পারবে না। ঠিক আছে, আমি না হয় না আনলাম, তুমি নিয়ে এসো। আরে বাবা, এই মুহূর্তে আমার একজন নার্সের দরকার, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। আমার দিদি ভাই নার্স নাকি? না, তোমার দিদি ভাই নার্স হয়তো নয়, এই কথাটা ঠিকই, কিন্তু রাহি তো বাবাকে ভালো করে টেক কেয়ার করে সুস্থ করে তুলেছিল। যে টেক কেয়ারটা একজন প্রফেশনাল নার্স কোনোদিনও করতে পারবে না। তাছাড়া তুমি তো রাইকে এখান থেকে তাড়িয়েছো। এতটা যদি ওকে অপমানিত এখানে হতে না হতো, ও তো যেত না। অবশ্য শুধু তোমাকে কেন বলছি, আমার নিজের ছেলেও তো কিছু কম যায় না। বাবা, সেটা অন্য প্রশ্ন। না, সেটা অন্য প্রশ্ন নয় সূর্য, অন্য প্রশ্ন নয়। একটা মানুষের মান সম্মান বোধটা তো থাকতে পারে। একটা মেয়ে কতটা অপমানিত হলে এই বাড়ি ছেড়ে, আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারে, সেটা তুমি ভেবে দেখেছো? যাকে আমি আর এসব নিয়ে কথা বাড়াতে চাই না। শুধু একটাই অনুরোধ করব, সাবধানে। ওকে দয়া করে তুমি আবার এখানে ফিরে আসার জন্য অনুরোধ করতে চেও না। ও কিন্তু বিব্রত হবে, আর যদি ও ফিরে না আসে, তাহলে সেটা আমাদের সকলের মুখে থাপ্পড় মারা হবে। কারণ আমি খুব ভালো করে জানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদির ওঠ বাবা, দিদি ডাক্তারবাবু এসেছেন, ওঠ ঘরে চল, ওঠ দিদি, ওঠো দিদি, ডক্টর এসছে, ওঠো। ডাক্তার গিলে খেয়ে ফেলবে আমাকে, ডক্টর আমাকে গিলে খেয়ে ফেলবে, ডক্টর আমাকে গিলে খেয়ে ফেলবে। দিদি, আমার কথাটা শোনো। আপনি একটু বসুন, আমি কিচ্ছু করবো না। বলছি না কিচ্ছু করবেন না উনি। শান্ত হও তুমি, এসো আমার সাথে, এসো বসবে, চল। ওনাকে একটু ভালো করে শুইয়ে দিন। হ্যাঁ ডাক্তারবাবু। আর সোমরাজ বাবু,
একটু শুনুন। হ্যাঁ বলুন। এই ইনজেকশনটা ট্রাঙ্কুলাইজারের কাজ করবে। আচ্ছা, উনি এখন একটু শান্ত থাকবেন। বেশ। আচ্ছা ডক্টর, ও এরকম কেন করছে একটু বলবেন প্লিজ? সত্যি বলতে কি, দেখুন ওনার অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। আচ্ছা, ওনার কি হয়েছে সেটা একটু বলুন তো। ওনা মাঝে মাঝে খুব ইররিলিভেন্ট মানে প্রশ্ন করছে, মানে কাজকর্মটাও কিরকম একটা অদ্ভুত অসঙ্গতিপূর্ণ। মানে এই যেমন ধরুন, দিদি কথা বলো, কি হয়েছে তোমার? এই দিদি ধোঁয়া কোথায়? ধোঁয়া কি হয়েছে? আমি দেখেছি এটা তো রক্ত ছিল, আমি নিজের চোখে দেখেছি, পুরো রক্ত ছিল, পুরো লাল রক্ত ছিল। ডাক্তারবাবু, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। ও তো এখন প্রেগন্যান্ট, আর এই কয়েকদিন ধরে ওর উপর দিয়ে অনেক স্ট্রেসও গেছে, তো সেই কারণেও তো হতে পারে। হ্যাঁ, সেই জন্যও হতে পারে, আবার কোনো মেডিসিনের সাইড এফেক্ট থেকেও হতে পারে, কোনো ডিসঅর্ডার থেকেও হতে পারে। যাই হোক না কেন, ধীরে ধীরে এটা ওর বেবিকেও এফেক্ট করতে পারে। ডক্টর প্লিজ, আপনি এরকম কথা বলবেন না। যেরকম ভাবে ট্রিটমেন্ট করতে বলবেন আমি সেরকম ভাবে ট্রিটমেন্ট করাতে রাজি, কিন্তু প্লিজ ওকে সুস্থ করুন ডক্টর। শুনুন, এটার কিছু প্রসেস আছে, আমি বলে দিচ্ছি। সময় মতো সব ওষুধ খেতে হবে। আমি রেগুলার ঠিক ঠিক সময় মতো ওষুধ খাবো। আপনি আমাকে বলুন কি কি করতে হবে, প্লিজ বলুন। ঠিক আছে, উনি এখন ঘুমোচ্ছেন, এখন ঘুমোবেন, ওনাকে কেউ ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, আমি আসছি। দোয়েল একটু। হ্যাঁ আমি যাচ্ছি, আসুন আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ মানে এই জন্য না, সত্যি থ্যাংক ইউ। তিতির, কি হয়েছে? কি হয়েছে? আরে দাঁড়াও, তিতিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা কেউ তিতিরকে দেখেছো? তিতির কোথায় গেল? তিতির, এই তিতির, তিতির ওপরে নেই? তিতির ঘুমাচ্ছে। আরে না, তিতির ঘরে নেই। আমি ছাদে দেখেছি, ছাদে সব জায়গায় দেখা হয়ে গেছে, ছাদ, বাগান, লন, আমি সব জায়গায় যাবে। কোথায় গেল? দাঁড়াও, কাম ডাউন। আমি রাস্তায় দেখছি, আমি যাচ্ছি। এই দেখো, এরকম ভাবে হয় নাকি? কোথায় গেল? কোথায় গেল তিতির? ঠাকুর, ও এখন সুস্থ নেই, ওর জন্য কোনো বিপদ না হয় তুমি দেখো। আরে সব দাদি, কফি দাও না গো। ভালো লাগছে না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, ভালো লাগছে না, কিছুই তো ভালো লাগে না। বাড়িতে একটা ক্রাইসিস হয়েছে, জানো সেটা? আমি কিছু জানি না বাবা। তিতিরকে পাওয়া যাচ্ছে না, এটা নিজে কোথাও চলে গেছে, অথবা কেউ এই তোর এর পিছনে কোন রকম হাত নেই তো? বাবা তুমি সকাল সকাল কেন আমার পিছনে লাগছে বলো? আমি বললাম তো কিছু জানি না। কিছু জানি না, কিচ্ছু জানি না। ঠিক আছে, মেনে নিলাম। তো একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, যদি আমি জানতে পারি তিতিরের এই অন্তর্ধানের পিছনে তোমার কোনো হাত রয়েছে, তাহলে কিন্তু দাদা ভাই, আরে দাঁড়াও তো, শান্ত হও, মাথা ঠান্ডা করো। দিদিকে কোথায়, কোন দিকে যেতে পারে বলতো? আরে এরকম করে করলে হবে? এরকম ভাবে বুঝতে পারছি না, ঠিক করে খুঁজতে হবে নিশ্চয়ই। ঠিক, চল দাঁড়া।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার জীবনটাকে সর্টেড করে নিতে পারবো, কিন্তু আমার এত বছরের সার্ভিস রেকর্ডে যদি কোনো দাগ পড়ে না, সেটাই মুছতে পারবো না। আমার এত বছরের চাকরিতে আমি আজ পর্যন্ত কোনো অসৎ কাজ করিনি। আর মোটে 2 বছর আমার চাকরি আছে। শেষ বেলায় এসে কোনো ইনকোয়ারি কমিটির সামনে আমি তো দাঁড়াতে পারবো না ম্যানেজার বাবু। অমিতেশ বাবু, এখনো সময় আছে কিন্তু। সব থেকে বড় কথা স্যার, আমার মেয়ে পর্ণা, সে সন্তান সম্ভবা। আর 2-1 দিন পরেই নাতি বা নাতনি আসবে। সে কি জানবে? হ্যাঁ, তার দাদু একটা ঘুষখোর, অসৎ মানুষ? না স্যার, না। ওই ছোট্ট মানুষটার চোখে আমি ছোট হতে পারবো না স্যার, কিছুতেই না। ক্ষমা করবেন, আপনার ওই রিকোয়েস্টটা আমি রাখতে পারছি না। কাজটা আপনি ঠিক করলেন না অমিতেশ বাবু। আপনি তো ফাঁসলেনই, সাথে আমাকেও ফাঁসালেন। এবার ওই রাঘব গুচার কিন্তু আপনাকে আপনার জন্য চা এনেছিলাম ম্যানেজার বাবু। ভবিষ্যতে আর কখনো আমার বাবার দিকে আঙুল তোলার সাহস দেখাবেন না। আমি কিন্তু এটা খুব একটা ভালো চোখে দেখিনি। বাবা, আপনার যা বলার আপনি নিশ্চয়ই ম্যানেজার বাবুকে বুঝিয়ে বলে দিয়েছেন। হ্যাঁ পড়না। তাহলে চলুন এখান থেকে। আপনাকে আরো একটা কথা বলি, আপনার বয়স তো এখন কম। এখনই যদি আপনি এই সমস্ত কিছুর সাথে জড়িয়ে পড়েন, তাহলে বাকি জীবনটায় আর কি করবেন বলুন তো? এই মহিলা তো দেখছি মহা কঠিন। না, এখানে আমার চুপ করে থাকাটাই ঠিক হবে। যা বলার রাঘব বাবুকেই বলবো। দেখুন, আপনি তো একটা জিনিস বুঝতেই পারছেন যে বাবা এই কাজে আপনার সাথে সাথ দেবেন না। তাই বলছি ঝামেলাটা এখানেই শেষ করুন। বাবাকে আর ফার্দার ডিস্টার্ব করবেন না প্লিজ। চাটা খেয়ে এবার আপনি আসতে পারেন। পরের বার নিশ্চয়ই খাবো। ওমা, আপনি বাবুর বাবার অফিসের ম্যানেজার? ওমা, ইনার আবার কি হলো? বাবাকে তো চিন্তা করতে বারণ করলাম ঠিকই, কিন্তু এই সুবর্ণ লোকটাকে না আমার একদম সুবিধার লাগছে না। মনে হচ্ছে জল অনেক দূর অব্দি গড়াবে। এত সহজে তো ম্যানেজার বাবু, আর কি যেন নাম বলছিল লোকটার, রাঘব গুছাইত, এরা তো চুপ করে বসে থাকবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো তো তোমার বোনকে কেমন দেখাচ্ছে। ভালোই লাগছে, খুব ভালো লাগছে। শুধু একটা টিপ মিসিং, তাই না সৃজন? বিপ্লব, আমার বিয়ে নিয়ে তুই এতটা খুশি? ছেলেটার তো চয়েস আছে, কিন্তু বর্ষাকে পছন্দ করলে হয়তো আরো ভালো হতো। যাকে এবার ঠিক আছে বিপ্লব? পারফেক্ট আছে। অর্ণব সরকারের পছন্দ হবে তো আমাকে? আমি দুর্বল হব না, কিছুতেই না। বাবু, কি রে? এই বাবু, এই তো। এই
আমি তোকে পাঠালাম না যে বোনটাকে তাড়াতাড়ি নিয়ে আয়, ওরা দাঁড়িয়ে আছে। এদিকে আয়। বাহ, মিষ্টি লাগছে। টিপটা পরে মুখটা পুরো চাঁদের মতন লাগছে। ছেলে দেখে তো ফিরমি খাবে। দেখি বা হাত কোনটা, দেখি কি ব্যাপার পর্ণা, তোমার ভাইকে তুমি এখনো লেলিয়ে চলেছো দেখছি। আমি কিন্তু তোমায় বলে দিচ্ছি পর্ণা, আমার মেয়ের জীবনে তুমি আর নাক গলাবে না। কাকিমা, এখন এসব কথা থাক না, যা হওয়ার তা তো মিটে গেছে। বর্ষা চলো, পর্ণা চল। হ্যাঁ চল। ওই কৃষ্ণা, তোমাদের কি হলো নাকি? পর্ণা তুমি যাবে না। যাবো না মানে কেন মা? বর্ষার বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, তার আগে পর্যন্ত তুমি ওর বিয়ের ব্যাপারে ঢুকে কোনো রকম মাতব্বরি করবে না। বেশ, বৌদি ভাই যদি আমার সঙ্গে না থাকে তাহলে আমি পাত্রপক্ষের সামনে যাবই না, এই বিয়েতেও বসবো না। এবার শুধু তুই নয় বর্ষা, আমিও যাব না। আমিও না। এর আগে পর্ণা যে ব্যাপারটা দেখেনি সেখানে কিন্তু গন্ডগোল হয়েছে মা। পর্ণার কথা না শুনে অনেক বড় বড় ভুল করেছি আমরা। তাই বর্ষার বিয়ের মতো এরকম একটা সিরিয়াস ইস্যু, সেটা পর্ণা না দেখলে কিন্তু হবে না। আগে পর্ণা পাত্রকে দেখবে, পাত্রপক্ষকে দেখবে, তবেই কিন্তু বর্ষা বিয়েতে বসবে। আর যদি সেটা না হয় তাহলে তুমি একা গিয়ে পাত্রপক্ষের সামনে বসো। যাও যাও। বাবু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ভোমলদা, তুমি ওদের কোনো কথাবার্তা শুনেছিলে? কোনো আলোচনা কিছু শুনেছিলে? শোনোনি না? হে ভগবান, আমাদের হাতে তো কোনো সূত্রও নেই। এখন আমরা কি করব? একটা পথ দেখাও, একটা পথ দেখাও, দয়া করে একটা পথ দেখাও। দাদা, কাজ হয়ে গেছে, এবার কোথায় নিয়ে যাবো? তাহলে ভগবানপুরের ডেরায় নিয়ে যাই। ফুলকি, আমার যতদূর মনে পড়ছে ওরা না ভগবানপুরের একটা ডেরার কথা বলছিল। ভগবানপুর? হ্যাঁ হ্যাঁ, ভগবানপুরের একটা ডেরার কথা। ওই ভ্যানের না কিসে মানে নিয়ে আসবে না কি নিয়ে এসছে কি একটা বলছিল, অতটা মনে নেই আমার। ভোমলদা, এবার মানবতা পূর্ণ হবে। চলো, জেঠুকে চারিদিকে খুঁজতে হবে। চলো চলো, সবাই তাড়াতাড়ি চলো, হাতে সময় নেই, একদম সময় নষ্ট করাবে না। চলো 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 চলো। এত ঝামেলা কি করে হয়ে গেল বলো তো? হ্যাঁ, ছত্রধর জেঠু, তারই বা কি হলো? এমনিতেই তো শরীরটা ঠিক ছিল না। ঠিক বলছো? হ্যাঁ, অনেক মালপত্র ছিল বোঝাই করা ভ্যানের মধ্যে, ভগবানপুরের দিকেই তো গেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ছোট। কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক। কিছু ফুলকি, একটা ভ্যান বেশ কিছু মাল নিয়ে ভগবানপুরের দিকে গেছে। ওই ঝন্টু বেনালো বললো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এত মালপত্র নিয়ে কোথায় যাচ্ছ? ভগবানপুর? এটা তো ভগবানপুর যাওয়ার রাস্তা। হ্যাঁ, ওখানে যাচ্ছে। কেন? এতে কি আছে গো? কাঁচা সবজি। কেন?
আসলে আমরা খুব বিপদে পড়েছি গো। দাদা বলেছে খুব ঝামেলা না হলে চুপচাপ থাকতে। এই পিয়াল দাদা, মাঝের বস্তাটা কিরকম নড়ছে না? এই হ্যাঁ তো, নড়ছে তো। মনে হচ্ছে সন্দেহ করছে। এই রেডি থাক। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। এই বাবুল দাদা, ধরো ধরো ভ্যানটাকে ধরো। বাবুল দাদা, এই বস্তাটা কিরকম নড়ছে, এর মধ্যে কি আছে দেখতে হবে আমাদের এক্ষুনি। খোলো তো। ওই খোলো 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 খোলো। চল চল, কি আছে? এই ছাড়ো। এই মার্কেট আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুকি, তুই বোম বন্ধ রাখো, আমি একে সামলাচ্ছি। যেমন তেমন ভেবেছো, আমি স্যারের ছাত্রী, এক খুশিতে না অন্যদিকে লোককে শুয়ে দিতে পারি। মোমদা, মোমদা, ওঠো ওঠো ওঠো। জেঠু আস্তে 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 চল। ও তারপর ও জেঠু জেঠু, এবার আমাদের যেতে হবে। মোমদা, তুমি ভ্যানে ওঠো। চল আস্তে আস্তে এসো, দরপর কি তুমি? হ্যাঁ আমি ধরছি। জেঠু আস্তে, জেঠু আস্তে। জেঠু বসো, জেঠু বসো, জেঠু বসো। আস্তে পাবে তো তুমি? হ্যাঁ চল আস্তে আস্তে আস্তে। ইওর অনার, আদালত আর কতক্ষণ অপেক্ষা করবে ম্যাডামের সাক্ষীর জন্য? আমি তো বলছি, বাসন্তী মুর্মু বন্ধুত্বের স্বার্থে কৃতজ্ঞ হয়ে কিছু সাজানো কথা বলেছে। রোহিত রায়চৌধুরীর জামিন হওয়া অসম্ভব। ধানসুনি ম্যাডাম, এর বিরুদ্ধে আপনার কি কিছু বলবার আছে? ধর্মাবতার, আমার প্রধান সাক্ষী বাসন্তী মুর্মু যে মিথ্যে কথা বলছে না সেটাই প্রমাণিত হচ্ছে। বাসন্তীর বাবা ছত্রধর মুর্মুকে আটক করে রাখা হয়েছিল, এই কথা সে আমাদের আগেই জানিয়েছে। পুলিশের সাহায্য নিয়ে ফুলকি দাস ছত্রধর বাবুকে জেলে বস্তি থেকে উদ্ধার করে একটি সুরক্ষিত জায়গায় রেখেছিল এবং এই উদ্ধার কার্য চলাকালীন জেলে বস্তিতে গোলাগুলি চলে ধর্মাবতার এবং সেখানে আহত হন অফিসার অংশুমান সেনগুপ্ত। সেই ছত্রধর বাবুকে আনতেই এখন গেছে ফুলকি দাস, কিন্তু সে এখনো ফিরছে না। যে মানুষটা হাত জোর করে অনুরোধ করলো আরেকটা তারিখ যেন না পড়ে, সে এখনো ফিরছে না।
ধর্মাবতার এর পিছনে কি কোনো কারণ নেই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, যদি কেউ মনে করে যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে, তাহলে সেটা তার ভুল। সংসারের কোনো শক্তি আমার মাকে কেড়ে নিতে পারে না, না দেব, না দেবী, আর না পরম অবতার শ্রীকৃষ্ণ। নিয়তিকে ফিরিয়ে দিতে হবে আমার মাকে। হে যমদেব, হে সমগ্র সংসার, হে ব্রহ্মাণ্ড, হে সম্পূর্ণ সৃষ্টির সঞ্চালকগণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যিনি আমার মায়ের প্রাণ হরণ করেছেন, আমার অনুরোধ মায়ের প্রাণ ফিরিয়ে দিন, নয়তো এই সংসারে মহা বিনাশ ঘটবে, আর তার জন্য দায়ী থাকবেন আপনারা সবাই। কেউ আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? এর অর্থ সবাই বিনাশ চাইছেন এই সংসারের, তাহলে বিনাশই হবে। এবার 10 দিন সাক্ষী হয়ে থাকবে এই সংসারের বিনাশের। আজ সংসারের বিনাশকে মাতা কালীর হাত থেকে আমার আরাধ্য পরম অবতার শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবেন না, কেউ না। দাঁড়ান ভদ্রকালী, হে ভদ্রকালী, এই বিনাশ লীলা থামান। এই বিনাশ লীলা থামবে না, ততক্ষণ থামবে না যতক্ষণ না আমার মা ফিরে আসছে। দেবী, যা হয়েছে তা বিধির বিধান ছিল, আর বিধির বিধানকে বদলানো যায় না। আমি কিচ্ছু জানি না, কোন বিধান আমি মানি না। আমি শুধু আমার নিজের মাকে জানি। আমি মানি কেবল আমার মায়ের মমতাকে। আমি মায়ের মমতা ফিরে পেতে চাই। আমি আমার মাকে আবার ফেরত চাই। আর যদি এরকম না হয়, তাহলে সংসারে কারোর জীবন সুরক্ষিত থাকবে না, এমনকি পরম অবতার শ্রীকৃষ্ণ তোমারও নয়। হে দেবী ভদ্রকালী, হে জগৎ জননী, শান্ত হন। এই বিনাশকে আটকান। আপনার শক্তির এমন অপব্যবহার করবেন না দেবী, কারণ আপনি এই রূপ অধর্মের বিনাশ, শান্তি আর ধর্ম স্থাপনের জন্য ধারণ করেছেন। যে জননী সদা সংসারকে রক্ষা করতে আবির্ভূত হয়েছেন, তিনি আজ সংসারের সংহারক রূপ কি করে ধারণ করলেন? আপনার কাছে অনুরোধ যে আপনি নিজের সর্ববিনাশী ক্রোধ ত্যাগ করুন জগৎ জননী। দেবী, আপনার মা তো কেবল আপনার মা ছিলেন, কিন্তু আপনি তো স্বয়ং জগৎ জননী, আর মায়ের ধর্ম হলো সৃজন, সংহার নয়। আর মা কখনো প্রতিশোধ নেন না, বরং ক্ষমা করে দেন। মায়ের কাছে এলে সন্তানের ভয় দূর হয়, কিন্তু এখন তো মায়ের ভয়ে সন্তানেরা পালাচ্ছে। মায়ের কেমন ছবি, এ মায়ের কেমন রূপ দেবী? ওম মঙ্গলা কালী, ওম ভদ্র কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।